টোটাল মূলত আমি পার করেছি 6টা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আরব আমিরাত, সৌদি আরব। আমি তো পুরা মানে অবাক যে আমার মোবাইলটা হঠাৎ হঠাৎ এরকম হবে আমি চিন্তা করিনি। সাথে সাথে আমি জোরে জোরে চিৎকার করা শুরু করলাম। ইন্ডিয়াতে মাত্র ইমিগ্রেশন করে ঢুকলাম, ঢুকার সাথে সাথে একজন দালাল না কি জানি না আমার পাসপোর্টটা দিয়ে তোর দিয়েছে, পায়ে হেঁটে গেলে হজ হবে না। পরবর্তীতে এখন আমার বলতেছে যে অনেকেই বিমানে না আসলে হজ হবে না। যদি আপনার চিন্তা শক্তি স্ট্রং না থাকে এইসব সফর আসলে বাইরে আর ঠিক নয় তার জন্য। দর্শক, সময় টেলিভিশনের আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আমার সঙ্গে আজ উপস্থিত আছেন আলিফ মাহমুদ। আপনারা জানেন অতি সম্প্রতি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছিলেন তিনি এবং হজ সম্পূর্ণ করে দেশে ফিরেছেন। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। এতগুলো দেশ পায়ে হেঁটে তিনি পার করে হজে গিয়েছেন, তার অভিজ্ঞতা জানবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি মোটামুটি। কতদিন পর দেশে আসলেন? প্রায় 1 বছর 1 দিন, 8 তারিখে বাংলাদেশ থেকে গিয়েছিলাম এবং ওই 8 তারিখে আমি আবার বাংলাদেশ ব্যাক করি। জুলাই 8 তারিখে গিয়েছিলেন, 2023 সালে আর 24 সালে আসছি। সব গল্প তো অবশ্যই শুনবো। হজ সম্পূর্ণ করে দেশে আসলেন, এখন এসে কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ নিজের মাতৃভূমিকে যে কত ভালোবাসি এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যখন আমি দেশের বাইরে ছিলাম এরকম সবুজ প্রকৃতি তো আমি দেখিনি, শুধু দেখেছি হলুদ মরুভূমি আর মরুভূমি। এবং যদিও যখন সৌদি আরব থেকে ব্যাক করছিলাম আমার কাছে মোটামুটি কষ্টই লেগেছে, কারণ মক্কাতে প্রায় 2 মাস, মদিনাতে 2 মাস, এই জায়গাটায় এত সময় ছিলাম। যখন এই জায়গাটা ছেড়ে আসছিলাম অনেক কষ্ট লাগছিল এবং আনন্দ লাগছিল, নিজের মাতৃভূমিতে ফিরে আসতেছি। তো তখন বলতে গেলে কষ্ট এবং আনন্দের মাঝামাঝি ছিলাম। এত কিছু থাকতে, এত যানবাহন থাকতে এই আধুনিক যুগে এসে আপনাকে পায়ে হেঁটে হজে যেতে হবে, এই পলিসি বা এই সিদ্ধান্ত আপনি কেন নিলেন? মূলত এখানে যদি বুঝতে হয় এটা বোঝার প্রয়োজন যে সব কিছু আসলে ব্যক্তির উপরে নির্ভর করে কে কি করবেন। তো মূলত আমি একজন ট্রাভেলার, পৃথিবীটা ভ্রমণ করাই হচ্ছে আমার কাজ। আমি সময় নিয়ে ঘুরতে পছন্দ করি, পৃথিবীটা দেখতে পছন্দ করি। তো আজকে যদি আমি মক্কা মদিনাতে না যাইতাম তাহলে পৃথিবীর অন্য দেশেও আমি 100% এভাবেই ঘুরতাম। তো এখন আমি একজন মুসলিম হয়ে অবশ্যই সেখানে যেয়ে আমি কোনো পাপ কাজ করিনি, এটাই স্বাভাবিক। মানে হচ্ছে আপনার লজিকটা হচ্ছে যে আপনি ভ্রমণও করেছেন, হজ সম্পূর্ণ করে এসেছেন, এই ব্যাপারটাই ছিল আপনার মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনার কতগুলো দেশ পার করে, কবে থেকে যাত্রা শুরু করে কবে গিয়ে আপনি সৌদি আরব গিয়ে পৌঁছালেন? মূলত আমি বাইর হয়েছিলাম কুমিল্লা নাঙ্গলকোট বর্তলী ইউনিয়ন থেকে 2023 সালের জুলাই মাসের 8 তারিখ, এবং ওই একই দিনে আমি সৌদি আরব থেকে 2024 সালের 8 জুলাই সৌদি আরব থেকে ব্যাক করি। এবং কি আমি যেদিন মক্কাতে প্রথম দিন প্রবেশ করি সেদিনও ছিল 8 তারিখ। কোন মাসের 8 তারিখ ছিল? সেটা ছিল সম্ভবত সেপ্টেম্বরের। মানে কত মাস লেগেছিল তাহলে মানে সৌদি আরব প্রবেশ করতে? বাংলাদেশ থেকে 9 মাস। পাক্কা 9 মাস। আর একদম মক্কা শরীফ দেখেছিলেন কতদিন পরে? একবার ওই 9 মাস। ওই 9 মাস পরে। আচ্ছা ঠিক আছে, কতগুলো দেশ পার করে গিয়েছিলেন? টোটাল মূলত আমি পার করেছি 6টা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আরব আমিরাত, সৌদি আরব। কিন্তু মূলত সব কিছু হচ্ছে ভিসার উপরে। আপনি যে দেশে ভিসা নিয়ে যতদিন ভিসার মেয়াদ থাকবে সেই দেশে ততদিনই থাকতে পারবেন। আসলে আমাদের বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ট্রাভেল করাটাও অনেক সিরিয়াল বাই সিরিয়াল কান্ট্রি ট্রাভেল করা এত সহজ বিষয় না। যদি আপনি বলেন যে ইন্ডিয়ার বাইরে যাওয়াটাও আমাদের জন্য অনেক কষ্টের বিষয় বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। তো মূলত আমি গিয়েছিলাম উমরা ভিসায় সৌদি আরবে এন্ট্রি করি, কারণ সৌদি আরবে তখন ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশের জন্য বন্ধ ছিল। তো যখন আমি উমরার ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করলাম প্রায় 3 মাস আমার থাকা হয়ে গেছিলো। এর মধ্যে আমি মক্কা মদিনাতে 1.5 মাস ছিলাম, দুঃখিত প্রায় 1.5 মাস 2 মাসের মতো হেঁটেছি। এবং মক্কাতে ছিলাম 15 দিন, মদিনাতে ছিলাম প্রায় 20 দিন। পরবর্তীতে আমার ভিসার মেয়াদ শেষ আর হজও চলে আসতেছিল, যেহেতু আমি হজ করতে গেলাম। তো হজের ভিসা নেওয়ার জন্য মূলত হজের ভিসা প্রয়োজন, যে ভিসাটা আসলে বাংলাদেশ থেকেই নিয়ে যাওয়া প্রয়োজন, তাছাড়া কেউই আসলে হজ করতে পারবে না। তো সেইখান থেকে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যেই সৌদি আরবের মিনিস্টার আছেন, হজ মন্ত্রী, তিনি এবং বাংলাদেশের যে হজের হাব আছেন তারা দুইজন মিলেই, সৌদি আরব এবং বাংলাদেশের দুজন মিলেই মূলত আমাকে হজের ভিসার জন্য সহযোগিতা করেন। এবং পরবর্তীতে আমি আরও একটা দেশ আমার ঘোরার সুযোগ হলো, সেটা হচ্ছে আফ্রিকার একটি দেশ ইথিওপিয়া। এবং এই দেশে ওই দেশে যে আমি অনেক কিছুই দেখে আমি অবাক যে এরকম একটা দেশ আছে পৃথিবীতে। আচ্ছা, ওই অবাকের গল্প শুনবো, কিন্তু আপনি কি ইথিওপিয়ায় রিসেন্টলি একসাথে ঘুরে এসেছেন? যখন আমার উমরা ভিসার মেয়াদ শেষ তখনই আমি ইথিওপিয়ায় যে আবার হজের বিষয় আফ্রিকা থেকে আমি হজের বিষয় বাংলা সৌদি আরব। আচ্ছা আলিফ ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনি তো প্রায় ভারত হয়ে, পাকিস্তান হয়ে, ইরান, তারপর আরব আমিরাত, তারপর সৌদি আরব, প্রায় 6-7টা দেশ ঘুরেছেন। তো ভিসা প্রসেসিংটা আসলে আপনি কিভাবে মেনটেন করেছিলেন? আসলে আমি প্রথমেই বলছিলাম যে ভিসাটা
বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য খুবই টাফ বলতে খুবই টাফ। কারণ এখন যেই ভিসাগুলো আছে বর্তমানে, আমি যখন সৌদি আরবে প্রবেশ করি আমি চাইছিলাম যে দুবাইয়ের বর্ডারে একবার ঢুকে আবার সৌদি আরব ঢুকে তারপর হজ করে ফেলবো, কিন্তু তখন আমার দুবাইও ভিসা বন্ধ করে দিয়েছে। এর উপর ইরান আছে, ইরানেও বাংলাদেশের জন্য ভিসা বন্ধ। তারপর পাকিস্তানও অধিকাংশ সময় ভিসা দেন না। তো আবার ইন্ডিয়া থেকে পাকিস্তান যেতে হলে এক্সিট পারমিশন প্রয়োজন, তো ইন্ডিয়াও সেখানে এক্সিট পারমিশন দেয় না। আমি মূলত যখন ইন্ডিয়ার ভিসা তো আগেই নিয়ে নিয়েছি, পাকিস্তানের ভিসা আগেই নিয়ে নিয়েছি। আমার মূল সমস্যাটা ছিল ইন্ডিয়া থেকে পাকিস্তান প্রবেশ করা। ইন্ডিয়া থেকে যখন পাকিস্তান প্রবেশ করবো আমাকে এক্সিট পারমিশন দেয়নি। আমি তো পুরো টেনশনে পড়ে গেছি যে আসলে আমি কি পাকিস্তানে ঢুকতে পারবো কি না। তো পরবর্তীতে সাহস করে ঢুকে গেলাম, বর্ডারে চলে গেলাম। আমি ওদিন কনফিউজ ছিলাম আজকে কি আমি পাকিস্তান ঢুকতে পারবো কি পারবো না। তো যখন আমি ইমিগ্রেশন করি তখন আমার মূলত এই মক্কা পর্যন্ত যাওয়ার পিছনে আমার সবচেয়ে অবদান ছিল আমার ফেসবুক পেজটা। আমার মূলত 2-3টা প্ল্যান ছিল, যে আমার যদি প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি। প্ল্যান এটা হচ্ছে যদি বাংলাদেশ গভর্নমেন্ট সাপোর্ট করে তাহলে হয়তো একবার ইজিলি আমি মক্কা পর্যন্ত যেতে পারবো, আর না হলে আমার নিজেকেই সব কিছু করতে হবে। তো এই পেজটা মূলত দেখায় আমি ভিসা নিতাম, এগুলো দেখায় আমি সব কিছু করতাম। তো এই পেজটার কারণে মূলত আমার অনেক কিছুই সহজ হয়েছে। তো এই যখন আমি আমার ভিডিওগুলো দেখাই ইনস্টাগ্রামে আমার অধিকাংশ যারা ইন্ডিয়ান আছে তারাই আমাকে ফলো করেন। তো যখন তারা আমার ভিডিওগুলো দেখেন তারপরে তারা অনেক সাপোর্ট দিয়ে তারপরে তারাই আমাকে ইমিগ্রেশনটা সুন্দরভাবে পাকিস্তান প্রবেশ করতে দেন। অর্থাৎ আপনি যখন দেশগুলো চেঞ্জ করেছেন ওই মোমেন্টে আপনাকে ভিসা চেঞ্জ করতে হয়েছে, আগে থেকে ভিসা ছিল না? ভিসা মূলত শুধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিসা ছিল। এবং যখন আমি পাকিস্তান গিয়েছিলাম তখন আমি ইরানের ভিসা নিতে চেয়েছিলাম বাংলাদেশ থেকে, কিন্তু যখন তাদের সাথে যোগাযোগ করি আসলে ইরান বাংলাদেশকে ভিসাই দেয় না। মূলত যখন বাংলাদেশের মানুষরা যারা আছেন সেখানে কয়েকজন আছে অবৈধভাবে যারা বাংলাদেশে আসেন, বেশি হবে না, পুরো ইরানের সম্ভবত 100 মানুষ হবে। তো তাদের সাথে যখন দেখা হয় তারা বললেন যে এখান থেকে নাকি অধিকাংশ মানুষ তারা ইরান থেকে ইউরোপের দিকে চলে যায়, যার কারণে ইরানও বাংলাদেশিদেরকে ভিসা দেয় না। আচ্ছা, ওই প্রসঙ্গগুলো আসবো। এই যে আপনি হজে গেলেন, নিশ্চয়ই যাওয়ার আগে একটা ম্যাপ করেছিলেন, নকশা করেছিলেন, মানে কিভাবে আপনি এই প্ল্যানিংটা করেছিলেন সেটা একটু যদি বলতেন। আসলে আমি যেহেতু পুরো পৃথিবীটা ভ্রমণ করব, পুরো পৃথিবীর ধারণাটা রাখাই আমার জন্য কাজ বলতে গেলে। তো আমি মূলত এই যেই রাস্তা একবার শর্টকাট রাস্তা ইউজ করছি, এত চিন্তা ভাবনা বেশি। আমি মানুষ একটা সফর করলে রোড ম্যাপ নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকে আসলে কি করব। আমি এগুলো অনেক সহজের মধ্যেই মেনটেন করি। যেমন এটা হচ্ছে যখন আপনার বাংলাদেশ থেকে সৌদি আরব হচ্ছে 7500 কিলোমিটার। তো এর মধ্যে আমার যেহেতু পাকিস্তান পর্যন্ত যাওয়া লাগবে, আমি শুধু একটা রোড ফলো করছি, সেই রোডের নাম হচ্ছে NH বা GT রোড, যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে লম্বা রোড। সেটা হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে শুরু হয় একদম করাচি আফগানিস্তান পর্যন্ত এই রোডটা যায়। মানে ওইখানে ওই এক রোড সড়ক পথ আছে? জি, একটা রোড বাংলাদেশের টেকনাফ থেকে একদম পাকিস্তানের করাচি। তো ওই একটা রাস্তায় আমি পাকিস্তানের করাচি পর্যন্ত চলে গেলাম। এবং দ্বিতীয় রাস্তাটা হচ্ছে একবার সমুদ্র পথে একবারে বান্দার আব্বাস, মানে সমুদ্রের সাথে সাথে আমি চলে গেলাম, মানে সমুদ্রের পাশে রাস্তা এলাকা। জি, মানে সমুদ্রের যে পাশে আমি সমুদ্রের রাস্তার সাথে আমার রাস্তা। তো এইভাবে আমি বুঝতে পারলাম যে এই সমুদ্রের পাশ দিয়ে চলে গেলেই হবে। তো আমি কোনোদিন আমি কাউকে জিজ্ঞেস করি নাই ভাই এই রাস্তাটা কোন দিকে, বা কাউকে বলি নাই, ম্যাপ দেখিনি, আমি কোনোদিনই ম্যাপও দেখিনি। তো চলে গেলাম সেখানে বান্দার আব্বাস। জাস্ট ওইখানে আমি 100 কিলোমিটার মতো রাস্তা ছিল, যেটাকে আমাকে শিপ বলতে পারেন বা ফেরিতে আমি আরব আমিরাত প্রবেশ করি। পরবর্তীতে আরব আমিরাতও সমুদ্রের সাথে সাথে চলে গেলাম সৌদি আরব। ওই আরব আমিরাত থেকে একটা রুটেই আমি মক্কা পর্যন্ত চলে গেছি শিপে, মানে মাঝে 100 কিলোমিটার আপনি জাহাজের সহায়তা নিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, তারপর মানে বলতে গেলে 3টা মাত্র রোডে আমি মক্কা পর্যন্ত বাংলাদেশ থেকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি তো শুনেছিলেন যে প্রথমে প্ল্যান করেছিলেন সাইকেলে করে যাবেন, পরে সেটা ক্যান্সেল করে আপনি হেঁটে গেছেন। যেহেতু আমি সাইকেল দিয়ে বাংলাদেশটা ভ্রমণ করতেছিলাম, প্রথমে আমি ভ্রমণ করেছি একবার বাংলাদেশ, পরবর্তীতে ওই সাইকেলটা আমার চুরি হয়ে যায়, আবার পারিবারিক কিছু সমস্যা ছিল, তখন আমার সফরটা বাধ্যতামূলক বন্ধ করতে হয়। তো পরবর্তীতে আবার আমি 64 জেলা প্রথমবার যখন 64 জেলা ভ্রমণ করতে বাইরে হয়েছি, তখনই আমার এই চিন্তাটা আসছে যে আমি একদিন সাইকেলে করে হজে যাব। কারণ তখন আমি দেখছিলাম যে ইংল্যান্ডের 6 জন ব্যক্তি সাইকেলে করে হজে যাচ্ছেন। তো তখন আমার মাথায় এটা প্রথম আসে যে আসলে এটা তো আমিও করতে পারি, যেহেতু আমি একজন সাইকেলিস্ট। তো পরবর্তীতে যখন আমি দ্বিতীয়বার বাংলাদেশ পুরোটা ঘুরতেছিলাম, তখন আমার মনে হলো যে ভ্রমণটা হচ্ছে এমন এক জিনিস, এটা আমি যত সময় নিয়ে ঘুরবো তত বেশি দেখতে পারবো। তো সাইকেলে যখন আমার 20 স্পিডে থাকে, সবসময় চাইলেই আমি সাইকেলটা থামাইতে পারি না, ইচ্ছে করে না।
আমি একটা গন্তব্যে যাওয়ার পরে আমি সাইকেলটা থামাই। কিন্তু যখন আমি হেঁটে যাব, আমি 10 জন মানুষের সাথে মুসাফা করতে পারবো, কথা বলতে পারবো, তাদের মনে কথাগুলো জানতে পারবো, প্রকৃতিগুলো আমি অনেক সময় নিয়ে দেখতে পারবো, এবং তখন আমার মাথায় অনেক কিছু খেলবে, আমি অনেক কিছু চিন্তা করতে পারবো। আর যেহেতু আমি মক্কাতে যাব, আমার চিন্তা ছিল পুরো আমার ওয়ার্ল্ড ট্যুরের প্রথম সফরটা হবে মক্কা মদিনা, যাতে আমি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিবর্তন করতে পারি এবং পরবর্তীতে যাতে পুরো মুসলিম জাতিকে, পুরো পৃথিবীর মুসলিমকে আমি ঘুরতে ঘুরতে দাওয়াত দিতে পারি। যখন আমি, বিশ্বাস করবেন না, ইন্ডিয়াতে প্রবেশ করি, প্রায় 500 থেকে 700 কিলোমিটার দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে দেখা করার জন্য, তারা যদিও অন্য ধর্মের ছিলেন। তো আমার মনে হয় এটাই আমার জন্য একজন মুসলিম হয়ে সবচেয়ে বড় পাওয়া। এই সফরের মনে করি এটাই সবচেয়ে বড় পাওয়া, যে আমার জন্য একটু হলেও তো অন্য ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে কিছু তো জানছে। এই যে হেঁটে হেঁটে আপনি এতগুলো দেশ গেলেন, নিশ্চয়ই কোনো ব্যাড এক্সপিরিয়েন্সও আছে, সেটা একটু জানতে চাই যে কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কিনা। আসলে বলতে গেলে এরকম একটা সফর আপনি তখনই চিন্তা করতে পারবেন বাইরের সময়, কারণ আপনার চিন্তা শক্তি তত স্ট্রং হতে হবে। যদি আপনার চিন্তা শক্তি স্ট্রং না থাকে, এইসব সফর আসলে বাইরে আর ঠিক নয় তার জন্য। তো আমি মূলত যে বাইরে হয়েছি, এখানে প্রায় 7500 কিলোমিটার মধ্যে প্রায় 3500 কিলোমিটার হবে টোটালি মরুভূমি। এর মধ্যে পাকিস্তানের 800 কিলোমিটার মধ্যে টোটালি একটা বাড়িও নাই। তো এইসব জায়গার মধ্যে যখন আমার একা থাকা লাগবে, এবং কি আমি ইচ্ছা করে, আমার ভালো লাগে যখন এইসব জায়গা দেখে আমার ভালো লাগে। আমি যখন পাকিস্তান ছিলাম, আমি একটা ম্যাপের মধ্যে ঢুকে দেখি এই রাস্তাটার মধ্যে কেউ নাই, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড় আর সব মরুভূমি। আমি চিন্তা করলাম এই জায়গা যেহেতু কেউ নাই, আমি এই জায়গা দিয়ে চলে যাবো। পরবর্তী ঢুকার পরে একটু অবাক হই যে এখানে তো সবাই মানুষ আছে, গাড়িও চলতেছে, কিন্তু আমি মূলত ওখানে গেছিলাম যাদের কেউ নাই, আমি একলা একলা যাবো। ঠিক আছে, তো মূলত এইসব সফরে বাইরে হতে হলে অনেক স্ট্রং থাকা লাগে, কনফিডেন্স লাগে। আপনার যেখানে রাত হবে সেখানে আপনাকে রাত কাটাতে হবে। তো মূলত যেটা বললেন প্রতিকূলতা, সবচেয়ে আমার সমস্যা যেটা ছিল, আমি তো মূলত ক্যামেরার সামনে কথাই বলতে পারি না। এখন তো পারতেছি আলহামদুলিল্লাহ, কারণ এটা বলতে গেলে মানুষই আমাকে শিখেছে কথা বলতে 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 বলতে। এখন এত পরিবারের সামনে ক্যামেরার সামনে কথা বলতে বলতে এখন অভ্যাস হয়ে গেছে। কিন্তু প্রথমত যখন আমি ক্যামেরার সামনে কথা বলতাম, তখন আমাকে মানুষ পাশ থেকে শিখিয়ে দেওয়া লাগতো যে এটা বলেন, এটা বলেন। তো তাদের থেকে যেটা শুনতাম আমি ওইটাই বলতাম। আমি যে কী বলতাম এটা তখন আমিও জানতাম না। তো সমস্যাটা তখন আমার জন্য ছিল ক্যামেরা। এবং তখন বাংলাদেশ থেকে যখন বাড়ি থেকে বাইরে হয়েছি, অনেকেই মানে অনেক ধরনের সমালোচনা করতেছিলেন। তো এটা তো দেশের ভেতরে গল্প বলছিলেন যে ক্যামেরার সামনে কথা বলা, কিন্তু এতগুলা দেশ পার হয়ে যখন আপনি যাচ্ছিলেন, সেখানে কোনো না কোনো জায়গায় আপনি কোনো না কোনো অসুবিধায় পড়ছিলেন, যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমি মূলত যখন 64 জেলা ভ্রমণ করি, পকেটে মাত্র 200 টাকা নিয়ে বাইরে হয়েছিলাম, যে 64 টাকা আমি 200 টাকা দিয়ে ভ্রমণ করব। তো আমি যখনই প্রতিটা সফরে বাইরের সময় আমি একটা জিনিসই চিন্তা করি যে রিজিকের মালিক আল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই, ভরসা করেই আমি সবসময় আমার পথটা চলি। তো আমি আমার জীবনে আজ পর্যন্ত এরকম কোনো দিন যায় নাই যে আমি একবেলা না খেয়েছিলাম। আমি যখন বাংলাদেশটা ঘুরতেছিলাম তখন তো আমাকে কেউই চিনে না, কিন্তু বাংলাদেশের মানুষ এত পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছেন। আমি যেখানে একটা চায়ের দোকানে বসলাম, তারাই আমাকে খাবার অফার করতেছে। আমি কোনোদিন কাউকে বলি নাই যে আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দেন। না, আমরা একটু বাংলাদেশের বাইরের মানুষের কাছে যাই না, তারা আপনাকে কেমন ট্রিট করেছে সেটা এটা তো মূলত যেদিন বাংলাদেশ থেকে বাইরে হয়েছি, পুরো বলতে গেলে সব জায়গায় ছড়িয়ে গেছে। তো পরবর্তীতে প্রতিদিন আমার সাথে 500, 1000, 2000, 5000, 10,000 মানুষ প্রতিদিন দেখা করতে আসে, এবং প্রতিজনের বলতে গেলে প্রতি 10 জনের 5 জনের হাতেই খাবার থাকতোই। এত খাবারই আসতো, মনে হয় ওই খাবার দিয়ে আমার সাথে যদি আরো 2, 4, 5,000 মানুষ থাকে, তাদেরকে ওইগুলো খাওয়ানো সম্ভব। আচ্ছা, মানে হচ্ছে ওইখানকার যখন যে দেশে গেছে মানুষই আপনাকে মানে খাবার দিয়ে সহায়তা করেছে। কিন্তু এই যে এত লম্বা সফরে আপনার খরচ গিয়েছিল কেমন? খরচের বিষয়টা আসলে মূলত আমি বাইরে ছিলাম এই স্পন্সর নিয়ে। তো যখন বাংলাদেশের মধ্যে একটা হ্যাঁ, তো তখন আর কি স্পন্সরও হয়ে যায় যে তিনি আর স্পন্সর করবেন না বা এরকম কিছু। পরবর্তীতে সবকিছু নিজের উপরেই বলতে গেলে পড়ে যায়। তো আমার ওরকম ভাবে বলতে গেলে টোটালি আপনি যদি খরচের কথা বলেন, প্রায় 5 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে। 5 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ গেছে এই পায়ে হেঁটে হেঁটে আপনার এই হজ যাত্রা।